দেখো, এইবারের ইলেকশনটা না খুব এজ ফাইট হচ্ছে, প্রথম থেকেই বলে যাচ্ছি আমি। কিন্তু ট্রেন্ড, গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিস এবং আরও অনেকগুলো কারণ যদি আমরা দেখতে পাই, ম্যাথামেটিক্যাল কারণও তার মধ্যে একটা আছে, সামান্য হলেও কিন্তু এটা কিন্তু মমতা ব্যানার্জিকে ডিভিডেন্ড দেবার সময় এসে গেছে। তাই কিছু পার্সেন্টেজ হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এই অনেক কিছু ব্যাপার আছে যার মধ্যে থেকে বলা যাচ্ছে না কে জিতবে। 4 তারিখে কিন্তু আমরা একটা নেক্সট টু নেক্সট ফাইট আমরা কিন্তু এবার দেখব। এটা একতরফা ইলেকশন কিন্তু হচ্ছে না এবার। তাহলে টিএমসি বা তৃণমূল কংগ্রেস কত ভোট পেতে পারে বলে মনে হচ্ছে? সমীক্ষা কি বলছে, তুমিই বা কি বলছো? কংগ্রেসের কিন্তু না একটা ট্র্যাডিশনাল ভোট আছেই। এবার যাদের কথা না বললেই নয়, যদিও তারা শূন্য, কিন্তু তারা কিন্তু আলোচনার শীর্ষবিন্দুতে এখনো পর্যন্ত আছে। নমস্কার, আমি ইপসিতা। আপনারা দেখছেন আনকাট আড্ডার একটি বিশেষ পর্ব। বিশেষ পর্ব বললাম এই কারণে, আজকের পর্বটি থাকছে কার দখলে বাংলা। বাংলা, যেখানে রাজনীতি শুধু ভোটে সীমাবদ্ধ নয়, এটা একটা আবেগ, পরিচয় এবং ক্ষমতার নিরন্তর লড়াই। এবারের 2026-এর বিধানসভায় একদিকে যেমন রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, আর অপরদিকে রয়েছে শক্তিশালী চ্যালেঞ্জার ভারতীয় জনতা পার্টি। কে বেশি শক্তিশালী, কার দখলে হতে চলেছে বাংলা, সেই নিয়ে আজকের বিশেষ পর্ব। এই আমাদের আনকাট আড্ডার ক্ষুদ্র সময়ে আপনাদের অসংখ্য ফোন এবং মেল আমাদের সত্যি ভরিয়ে দিয়েছে। আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসায় আমরা প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন আমরা আপ্লুত হই, উৎসাহিত হই। তাই আমাদের অসংখ্য বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ীদের অনুরোধেই বলতে গেলে একটি রাজনৈতিক বিশ্লেষণের আবদার আসেই বলতে পারি। তাই আমরা একটি সমীক্ষা করেছিলাম, আর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আজকে বসে পড়েছি আড্ডায়। আর আমাদের সঙ্গে আজকের আড্ডায় রয়েছেন আমাদের আনকাট আড্ডার কন্টেন্ট হেড শ্রী রাজেশ দত্ত। রাজেশ দত্তর সঙ্গে আজকে আমাদের আড্ডাটা চলবে, আর আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে। নমস্কার রাজেশ দা। নমস্কার, নমস্কার। ক্যামেরার ওই প্রান্ত থেকে সবসময় রাজেশদা থাকে, আমি দেখতে পাই এবং আমাদের যারা গেস্ট আসেন তারা দেখতে পান, কিন্তু অডিয়েন্স দেখতে পান না। আজকে রাজেশদাকে আমরা বসিয়ে দিয়েছি সিটে। আমরা কথা বলবো রাজেশদার সাথে। রাজেশদা, প্রথম প্রশ্ন, আমাদের সমীক্ষা হয়ে গেছে, প্রথম প্রশ্ন এইটাই যে এইবারের 2026-এর নির্বাচনটি, বিধানসভা নির্বাচনটার তো প্রত্যেক 5 বছর অন্তর আসে, এই বছরের ভোটটা কেন বেশি গুরুত্বপূর্ণ বলে তোমার মনে হচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা খুব ভালো। কেন এটা গুরুত্বপূর্ণ তার আগে আমার কয়েকটা কথা বলার আছে। আমরা এই সমীক্ষাটা কেন করলাম এবং কি স্যাম্পেলিংয়ে করলাম। আমরা সমীক্ষাটা প্রথমে কেন করলাম তার উত্তর হচ্ছে যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন আমাদের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সমীক্ষা দেখতে পাচ্ছি, বিশ্লেষণ দেখতে পাচ্ছি। কারুরটা হয়তো মিলবে, কারুরটা হয়তো মিলবে না, কাছাকাছি থাকবে, একটু দূরেও থাকতে পারে। তো এই যে এখন, এবং আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন জেলায় যুক্ত, বিভিন্ন সাংবাদিক আছেন যারা বিভিন্ন জেলায় কাজ করেন, চেনাশোনা মানুষ আছেন, তাদের কাছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। যখন আমরা এই সমীক্ষাটা করব ভাবলাম, কথা বলার পর একটা ট্রেন্ড জানলাম, কোন কোন জেলায় কি ট্রেন্ড চলছে। তারপর বিগত যে ইলেকশনগুলো পশ্চিমবঙ্গে হয়েছে, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই সব ইলেকশনগুলোর আমরা নিয়ে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করলাম। আমাদের যে টিম আছে, আনকাট আড্ডার যে টিম আছে, সেই টিমের সঙ্গে বসে আমরা একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করলাম। এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন একটা জিস্ট বেরিয়ে এসছে। আমি আবার বলছি, 4 তারিখ যে রেজাল্ট আসবে তার সঙ্গে আমাদের সমীক্ষার মিল নাও পেতে পারেন। এটা একটা প্রেডিকশন, কি ট্রেন্ড চলছে, হাওয়াটা কোন দিকে, আমরা ব্যাস ওটাই বোঝাবার চেষ্টা করেছি। হ্যাঁ, এবার ইপসিতার প্রশ্নে আসি যে কেন গুরুত্বপূর্ণ এই ইলেকশন। আমাদের সমীক্ষাটা করার পেছনেও কিন্তু এটা একটা
মেন কারণ, দেখুন সামনে 2029-এর লোকসভা ইলেকশন, একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু বিজেপি সরকারের সঙ্গে আছে। তারা ম্যানেজ করার চেষ্টা করছে এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা, বিভিন্ন ন্যারেটিভে ওরা ম্যানেজ করার চেষ্টা করছে যাতে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা বেশি মানুষের ভেতরে না প্রকোপ পড়ে। কি হচ্ছে তার জন্যে, এই যে ছোট ছোট এই যে রাজ্যগুলো আছে, পশ্চিমবঙ্গ একটা বড় রাজ্য, অনেকগুলো রাজ্যের একসঙ্গে ইলেকশন হচ্ছে, আসাম, কেরল, পন্ডিচেরি, এরকম বিভিন্ন জায়গায় যে ইলেকশনগুলো হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং পরের বছরও বড় বড় রাজ্যের ইলেকশন আছে। এই স্টেটগুলো যদি কোনো প্রকারে বিজেপি জিততে পারে, তাহলে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়াটা আছে ওরা মানুষকে বোঝাতে পারবে যে আমরা তো ঠিকই কাজ করছি, আমাদের গভর্নমেন্ট ইজ গুড গভর্নমেন্ট। তাহলে আর মানুষও বুঝতে পারবে যে এতগুলো রাজ্যের মানুষ যখন বিজেপির পক্ষে আছে, বিজেপির পক্ষে ভোট দিচ্ছে, তাহলে এটা গুড গভর্নমেন্ট এবং এদেরই আবার পরবর্তী লোকসভায় নির্বাচিত করা উচিত। প্রকারান্তরে তৃণমূলের দিক দিয়ে দেখতে গেলে, তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দিক দিয়ে দেখতে গেলে, এই বছর না মানে এই বিগত 5 বছর মমতা ব্যানার্জির প্রচুর সোশ্যাল ওয়ার্ক আছে, সোশ্যাল ওয়েলফেয়ার যে প্রজেক্টগুলো সেগুলো আছে, খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট। মানুষ, আমি তো আমরা যা সার্ভে করে দেখেছি, শহর অঞ্চলে কম কিন্তু গ্রামাঞ্চলে এমন কোনো বাড়ি আমরা খুঁজে পাইনি, হয়তো খুব রেয়ার পার্সেন্টেজ, যেখানে এই প্রকল্পগুলির কোনো না একটি কোনো প্রকল্পে সেই বাড়িতে আছে, জয়েন্ট ফ্যামিলি কিন্তু কারুর কারুর কাছে আছেই। রাইট। এটা একটা মারাত্মক জিনিস করে ফেলেছেন উনি। কিন্তু যদি ইলেকশনটা শুধু এই সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের ওপর হতো, মমতা ব্যানার্জির যতই প্রতিষ্ঠান বিরোধী 15 বছরের হাওয়া থাকুক কেউ হারাতে পারতো না। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেসের যে আহ, দুর্নীতি দেখেছি, যে নেতা মন্ত্রীদের চাকরি নিয়ে, আরো শিক্ষা নিয়ে। শিক্ষা নিয়ে, এগুলো নিয়ে যে দুর্নীতি, শিক্ষা যে চাকরি, টিচারদের চাকরি, যে দুর্নীতিগুলো দেখেছি, মানুষ এতে বলছে না এই সরকারকে আর দরকার নেই। তার বাড়িতে কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের টাকা যাচ্ছে, কিন্তু তারপরও তাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে না আমার ছেলেটা তো টাকা দিয়ে কেন চাকরি পাবে। এই ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে এই ড্যামেজটা কন্ট্রোল করতে হবে এবং আবার সরকারে আসতে হবে। তার কারণ তৃণমূল কংগ্রেস এখন শাসক, বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি, বিরোধী তৃণমূল কংগ্রেস অসাধারণ একটা দল, শাসক তৃণমূল কংগ্রেসকেও আমরা দেখেছি, এবং তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসন ক্ষমতা একবার লোপ পেয়ে যায় কিছুতেই ছাড়তে চায় না। আর পশ্চিমবঙ্গের ট্রেন্ড আছে, যাদের আমরা সিলেক্ট করি তাদেরই দীর্ঘ হ্যাঁ। সময় ধরে আমরা রাখতে আরম্ভ করি। হুম। তো এইটা তৃণমূল কংগ্রেসের কাছে এই যে দুর্নীতিগুলো, বা ধরুন তৃণমূল কংগ্রেসের যে গ্রামে প্রান্তরে ছোট ছোট নেতা আছে তাদের হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, এইগুলো আশেপাশের বাড়ির লোকেদের, তার প্রতিবেশীদের মধ্যে কিন্তু রিফ্লেক্ট করছে। সেই জন্য আর যেটা মেন ইস্যু হচ্ছে যে সাম্প্রদায়িক উস্কানি, একটা পোলারাইজেশন চলছে, হিন্দু না মুসলিম, কার দেশ এটা, এইটা থেকে বাঁচানোর জন্য কিন্তু মমতা ব্যানার্জি লড়াই করে যাচ্ছে। এই লড়াইটা মমতা ব্যানার্জির কাছেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আছে কংগ্রেস, 2029-এ লোকসভা ইলেকশন। কংগ্রেস যদি এই যে কটা রাজ্যে ইলেকশন হচ্ছে বা এর পরের বছর যে কটা রাজ্যে ইলেকশন হবে, কিছু যদি ডিভিডেন্ড তুলতে পারে, কংগ্রেসের কিন্তু অস্তিত্ব 2029-এ আরো মজবুত হয়ে যাবে। আচ্ছা। রইল বামফ্রন্টের এবার লড়াই হচ্ছে, আর শূন্য থাকবো না, এই লড়াই নিয়েই কিন্তু বামফ্রন্ট আসছে। আর সাধারণ মানুষের পক্ষে যে একটি মানে অস্থিরতার খুব সময় চলছে, কাকে দেব, যে আমি ধর্মের ভিত্তিতে ভোট দেব না উন্নয়নের ভিত্তিতে ভোট দেব, এই যে দোলাচল চলছে, এই জন্য কিন্তু এই ইলেকশনটা 2026-এর বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এবারে তো সিপিএম আর কংগ্রেসের মধ্যে জোট হয়নি, সেই জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে এইবারের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর কি? গুড কোয়েশ্চেন। এই বছরের নির্বাচনটা না খুব মজার নির্বাচন।
কে জিতবে কে হারবে এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু মেন ফ্যাক্টর হচ্ছে এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, যে বিরোধী ভোটটা আছে না, হুম। এই ভোটটা ভাগাভাগি হয়ে যাবে। আগে কি ছিল? তৃণমূল কংগ্রেস ছিল, উল্টো দিকে কে ছিল? বিজেপি ছিল, বিজেপি ছিল। আর বাম আর কংগ্রেসের জোট ছিল। রাইট। এবার বাম কংগ্রেসের জোট হলো না, ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল জোট। কার সঙ্গে বামফ্রন্ট করলো? আইএসএফ এর সঙ্গে। তো এইবার কি হলো যে বিরোধী পক্ষর ভোটটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ তিনটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠান বিরোধী ভোট, যে ভোটটা ভাগাভাগি যদি হয়ে যাচ্ছে। ভাগ না হতো তাহলে কিন্তু 2026-এর বিধানসভার রেজাল্টটা কিন্তু অন্য হয়ে যেত। এখানে কংগ্রেসও ভোট ভোট টানবে, এখানে বিজেপিও ভোট নেবে, আবার বামফ্রন্ট ভোট নেবে। আমি 294টা আসনে কিন্তু কংগ্রেস প্রার্থী দিয়েছে, ওদের কিছু পকেট জায়গা আছে। কিন্তু ধরো ধরো যে তুমি দীর্ঘদিন যখন কংগ্রেস আর বামফ্রন্টের জোট হয়েছিল, একটা স্ট্যাটিস্টিক বলছে যে বামফ্রন্টের লোকেরা কিন্তু কংগ্রেসকে ভোট দিয়েছে, কংগ্রেসের লোকেরা কিন্তু বামফ্রন্টকে সেরকম ভাবে ভোট দেয়নি, নিজেদের চিহ্ন পাইনি বলে। নিজেদের চিহ্ন পায়নি বলে। এবার কিন্তু কংগ্রেসের ভোটাররা প্রত্যেক কেন্দ্রে নিজের একটা চিহ্ন যারা পাচ্ছে। কমিটেড অন্তত। হ্যাঁ, হাত চিহ্নটা পাচ্ছে, এটা কিন্তু ফ্যাক্টর। তো কত মানুষ কংগ্রেসকে বিপক্ষ ভোটের যে পার্সেন্টেজ অফ মানুষ আছে, তারা কতটা কংগ্রেসকে দিচ্ছে, কতটা বিজেপিকে দিচ্ছে, কতটা বামফ্রন্ট। বামফ্রন্টকে দিচ্ছে, সেটা কিন্তু এবার মেন ফ্যাক্টর। একটা সিট নির্ধারণ 4 তারিখে আমরা বুঝতে পারবো যে টোটাল ভোটিং পার্সেন্টেজে কতটা ভাগ হয়ে যাচ্ছে এবং তার এই ভাগের জন্য কে জিতলো। তাহলে মূল লড়াইটা যেটা আমি ইন্ট্রোতেও বললাম যে বিজেপি ভার্সেস তৃণমূল, তাহলে তাই দাঁড়াচ্ছে না সেই হিসেবে দেখতে গেলে না, মূল না। লড়াইটা কার মধ্যে? না, সেটাই দাঁড়াচ্ছে। দেখো, তৃণমূল কংগ্রেস আবার সরকারে ফিরতে চায়, ক্লিয়ার। রাইট। বিজেপি এর বদল চায়, মানে তারা সরকারে আসতে চায় নতুন। কারেক্ট। এবার এই চাওয়া আর না চাওয়ার মধ্যে কিন্তু কয়েকটা 10% থেকে 5% ভোটে সুইং নির্ভর করছে। বাদবাকি যে দুটি দল আছে, বামফ্রন্ট আর কংগ্রেস, তারা কিন্তু সরকারে আসতে চায় না, মানে আসতে চাইলেও তারা আসতে পারবে না, পজিশনটা সেটা নেই। তাদের পার্সেন্টেজ অফ ভোটিং তাই নেই। তো তাই জন্যে মূল লড়াইটা কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস। তাহলে তোমার মতে বা আমাদের সমীক্ষা মতে জেতার পসিবিলিটি, মানে কে জিতবে, যদি এভাবে তো বলা যায় না, 4 তারিখের আগে কিছুই সম্ভব না বলা, তাও মানে কে জিততে চলেছে বলে মনে হচ্ছে? দেখো, এইবারের ইলেকশনটা না খুব এজ ফাইট হচ্ছে, প্রথম থেকেই বলে যাচ্ছি আমি। কিন্তু ট্রেন্ড, গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিস এবং আরও অনেকগুলো কারণ যদি আমরা দেখতে পাই, ম্যাথামেটিক্যাল কারণও তার মধ্যে একটা আছে, সামান্য হলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। তার আচ্ছা। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো করেছে, তার ডিভিডেন্ড পাওয়ার সময় এসে গেছে এখন। আবার বললাম, একবার বলেছি আবার বলছি, পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে এমন কোনো ঘর নেই যেখানে মমতা ব্যানার্জি সোশ্যাল প্রকল্পটা ওয়েলফেয়ার পৌঁছেনি। স্কিমের কোনো প্রকল্প, সে স্বাস্থ্যসাথী হোক, কন্যাশ্রী হোক, লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার হোক, মানবিক হোক, যা ইচ্ছে বলো তুমি, এত স্কিম, এটা কিন্তু মমতা ব্যানার্জিকে ডিভিডেন্ড দেবার সময় এসে গেছে। তাই কিছু পার্সেন্টেজ হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। অপরদিকে অনেক কিছু ফ্যাক্টর আছে। বিজেপির ঝাঁপিয়ে পড়া, প্রতিবারই আসে, দিল্লি থেকে মন্ত্রী নেতারা সবাই আসে, এবারও এসছে, এটা আমি কিছু বলছি না, আসে, বক্তৃতা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে বিজেপির বড় নেতারা অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা চাইছে যে এবার পশ্চিমবাংলাকে দখল করতে হবে। তার কারণ হচ্ছে সামনে আমার 29-এ ইলেকশন আছে। হ্যাঁ, লোকসভা। এর জন্যে পুরো সরকারি মেশিনারিকে বিজেপি লাগিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন পরোক্ষভাবে। নির্বাচন কমিশনকেও পরোক্ষভাবে। কারণ আমি একটু পরে হয়তো তুমি আমাকে এসআইআর নিয়ে প্রশ্ন করবে, আমি জানি, সেটা আমি পরে বলবো। এই অনেক কিছু ব্যাপার আছে যার মধ্যে থেকে বলা যাচ্ছে না কে জিতবে। তুলনামূলকভাবে পার্সেন্টেজ অল্প হলেও তৃণমূল কংগ্রেসের দিকে বেশি,
বিজেপির দিকেও পাল্লা ভারী আছে। 4 তারিখে কিন্তু আমরা একটা নেক টু নেক ফাইট আমরা কিন্তু এবার দেখব। এটা একতরফা ইলেকশন কিন্তু হচ্ছে না এবার। তাহলে টিএমসি বা তৃণমূল কংগ্রেস কত ভোট পেতে পারে বলে মনে হচ্ছে? সমীক্ষা কি বলছে, আর তুমিই বা কি বলছো? দেখো, আমি কিছু বলছি না, যা বলছে কিন্তু আমাদের সমীক্ষাই বলা হচ্ছে। এইখানে গ্রাউন্ড রিয়েলিটি, আগের বিধানসভাগুলোর ভোট, লোকসভাগুলোর, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, তার যা ডেটা আছে এবং প্রচুর মানুষের সঙ্গে আমাদের যে কথা বলে আমরা যেটা বুঝেছি, তৃণমূল কংগ্রেস এবার 155 থেকে 168টা, মানে 155 to 168 সিট জিততে পারে। আচ্ছা। এইটা একটা প্রেডিকশন, এটা সুইং করতে পারে আবার। হুম। যদি বিরোধী পক্ষের ভোট কতটা স্পয়েল হচ্ছে সেটা যদি আমরা সেদিন দেখতে পাই, মানে হচ্ছে বিরোধী পক্ষের ভোট যদি বেশি কাটাকাটি হয়, তৃণমূল কংগ্রেস কিন্তু এই মার্জিনের চেয়ে আরো অনেক বেশি এগিয়ে যাবে। আবার বিজেপি যদি মাত্র 5 থেকে 8% এই অবস্থাতে ভোটটাকে সুইং করাতে পারে, তাহলে কিন্তু বিজেপির ফল, মানে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট অনেক কমে যাবে আবার। তাহলে বিজেপি কতটা শক্তিশালী অবস্থায় আছে? আমাদের যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষা অনুযায়ী এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট, বিজেপি 115 থেকে 128টা সিট পাচ্ছে। ফ্যাক্টর আছে এর পেছনে অনেক। আচ্ছা। এর মধ্যে যদি কোনো কিছু একটা ঘটনা ঘটে বা বিজেপি 23 তারিখ 29 তারিখ যেদিন ভোট, সেদিন যদি ওই ভোটিং ডেতে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে 5 থেকে 8% ভোট নিজেদের পক্ষে বেরিয়ে যেতে পারে, বার করে নিতে পারে, তাহলে কিন্তু এই রেজাল্টটা 130 পেরিয়ে গেলেও আমরা কেউ আশ্চর্য হব না। টিএমসি বিজেপির পর যার কথাটা বলি এবার, তাহলে তার পজিশনটা সম্বন্ধে তুমি যদি কিছু বলো, কংগ্রেসের অবস্থানটা তোমার কিরকম মনে হচ্ছে, কোথায় দাঁড়িয়ে আছে? কংগ্রেসের কিন্তু না একটা ট্র্যাডিশনাল ভোট আছেই, খুব খারাপ অবস্থাতেও কংগ্রেস কিন্তু এই ভোটগুলো পায়। এবার কম সিট পেয়েছিল কেন না, ভোটগুলো জড়ো করতে পারেনি, বামফ্রন্টের সঙ্গে জোট হয়েছিল, বিশেষ করে মুর্শিদাবাদ মালদার কথা বলছি, কিন্তু সেই জন্য কিছু সিট কিন্তু কেটে বেরিয়ে গেছিল। এবার যেহেতু জোটটা হয়নি, এই যে পকেট জায়গাগুলো আছে, মুর্শিদাবাদ, মালদা, যেগুলো। 2 দিনাজপুরের কিছু অংশ, এইখানে কিন্তু কংগ্রেসের এবার প্রচুর ভোট পাওয়ার সম্ভাবনা আছে এবং একটা নির্ণায়ক ভূমিকায় কিন্তু কংগ্রেস এবার আছে। এবং এটা গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি, 14 থেকে 18টা সিট পশ্চিমবাংলায় কিন্তু এবার কংগ্রেস পেতে পারে। এবং টোটাল যদি আমি ভোটিং পার্সেন্টেজ যদি আমরা বার করে দেখি, সেখানেও কংগ্রেসের পার্সেন্টেজ ভোটিং কিন্তু অনেক বেড়ে যাবে এবার। আচ্ছা। হ্যাঁ, লাভ কিন্তু এবারের ইলেকশনে আমাদের যা সমীক্ষা অনুযায়ী লাভ কিন্তু কংগ্রেসের। এবার যাদের কথা না বললেই নয়, যদিও তারা শূন্য, কিন্তু তারা কিন্তু আলোচনার শীর্ষবিন্দুতে এখনো পর্যন্ত আছে, দীর্ঘদিন রাজত্ব করেছে লেফট ফ্রন্ট। তাদের অবস্থান সম্বন্ধে আমাদের সার্ভে কি বলছে? না, একটা জিনিস আমরা ভুল করি খুব, আমরা লেফটকে না শূন্য বলি, আমরা কিন্তু লেফটের পার্সেন্টেজ অফ ভোটিংটা দেখি না। আর Correct. বিজেপির যে শতকরা ভোটটা আজকের ডেটে বেড়েছে, এটা কিন্তু পুরোটাই লেফটের ভোট, লেফট থেকে বেরিয়ে। পুরোটা লেফটের ভোট। এই যে ভোটটা যদি লেফট ফেরাতে পারে বিজেপির কাছ থেকে, 15% ফেরালো, পশ্চিমবঙ্গের রাজনীতি অন্যরকম হয়ে যাবে। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বামফ্রন্ট আজকের ডেটে দাঁড়িয়ে 2026 ইলেকশনে বামফ্রন্ট খুব ইম্পর্টেন্ট। আমাদের যে সমীক্ষা, মনে হচ্ছে যে বামফ্রন্ট আর শূন্য থাকবে না, বামফ্রন্ট 1 থেকে 3টি আসন পাবে। খাতা খুলবে, যেটা সবাই বলছে। হ্যাঁ, খাতা খুলবে বামফ্রন্ট, কিন্তু বামফ্রন্ট একটা নির্ণায়ক ভূমিকায় আসবে। ওই যে বলছিলাম, যদি নিজেদের যে ভোটটা বিজেপির দিকে চলে গেছে কিছু যদি টেনে আনতে পারে প্রত্যেক সিটে, তাহলে কিন্তু এই ইলেকশনে আমরা যে সমীক্ষা করব ভুল প্রমাণিত হবে। আমরা যে সমীক্ষার যে অঙ্কগুলো দেবো না, সেই সংখ্যাগুলো পুরো ভুল প্রমাণিত হবে। সিপিএম যতটা
প্রত্যেকটা আসনে ভোট কাটবে মানে যতটা ভোট পাবে, নিজেদের নিজেদের ভোটটা যতটা ব্যাক করাতে ব্যাক পারবে, করাতে পারবে। সব সমীক্ষা ভুল প্রমাণিত হবে। কারণ এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার যে ভোট আছে, তার একটা ভোটের ভাগিদার বামফ্রন্ট, আর নিজের যে ভোট ছিল 2011 সালের আগে, নিজের যে ভোট ছিল, কমিটেড ভোট, হ্যাঁ, এবং 2011 সালেও যে ভোট ছিল, সেই ভোটের যদি 10 থেকে 15%, অত দরকার নেই, 8% যদি টেনে নিতে পারে নিজেদের দিকে, এই যে সমীক্ষা আমরা করছি, এই করছি 4 তারিখে না, মানে কি বললি তুই এরকম শুনতে হবে। এইটা হচ্ছে এবারের 2026-এর ইলেকশনের এটাই মজা। বামফ্রন্ট কিন্তু হট সিটে বসে আছে, নির্ণায়ক ভূমিকায়। এবং আমি যা দেখেছি এবং যা শুনছি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত কোণ থেকে, এবং বন্ধু বান্ধব, সাংবাদিক বন্ধু, যাদের কাছ থেকেই শুনছি, বামফ্রন্ট কিন্তু মাটি কামড়ে পড়ে আছে। এই মাটিটা কামড়ানোটা খুব দরকার ছিল, মানে সেই সংগঠন, হ্যাঁ। এবং এখন লোককে বলছে যে বামফ্রন্ট নাকি শুধু সোশ্যাল মিডিয়ায় বামফ্রন্ট। ঠিক, অনেকে সোশ্যাল মিডিয়া, কারণ বামফ্রন্টের কোনো সোশ্যাল মিডিয়া সেল নেই অন্য দলের মতো। বামফ্রন্টের প্রত্যেকটা কমরেড যারা একটু মোবাইল চালাতে পারে, তারাই কিন্তু নিজেদের পোস্টগুলো নিজেরাই করে। এবং সেইটা ওই যে হয় না, আমি আর তুই সিনেমা পরিচালনা করি, এটা তুই ভালো করেই জানিস, যে কোনো যদি থিয়েটারের ছেলে একটা সিনেমা করে, থিয়েটারের সবাই, যত দল আছে, সবাই মিলে সেই সিনেমাটা দেখতে যায়, এবং সেই সিনেমাটাকে হিট করা সবাই মিলে চেষ্টা করে। আমি না বামফ্রন্টের মধ্যে না ওই ট্রেন্ড একটা দেখতে পাচ্ছি, যেন তেন প্রকারে আমাদের পার্সেন্টেজ অফ ভোটিংটা এবার বাড়াতেই হবে। মানে এই বামফ্রন্টের এই মানসিকতা। আমাদের এখানে সুজন চক্রবর্তী এসেছিলেন, আমরা তার কথা শুনেছি, আমাদের বিভিন্ন নেতার কথা শুনেছি, যে তাদের কাছে শূন্যটা খুব একটা ফ্যাক্টর করছে না, কিন্তু আজকের ডেটে তা শূন্য হোক কি মহাশূন্যে যাক, এটা ফ্যাক্টর করছে না। তাদের কাছে আজকের ডেটে মেন ফ্যাক্টরটা হয়েছে আমি কতটা ভোট বিজেপির থেকে, আমার যে ভোট, বামফ্রন্টে যে ভোট যেটা বিজেপির কাছে চলে গেছে, কতটা ছিনিয়ে আনতে পারবো। প্রত্যেকটা বামপন্থী মানুষের কিন্তু এটাই আজকের দিনে চিন্তা ভাবনা। শূন্য মহাশূন্য নিয়ে কিন্তু তারা কোনো চিন্তাই করছে না, কারণ পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ হয়ে আছে। আমরা পশ্চিমবঙ্গে যারা বাস করি সবাই, এরকম পশ্চিমবঙ্গ তো আমাদের ছিল না। ছিল কি বল, এরকম তো ছিল না। আমাদের এখানে ভালো গান হতো, ভালো নাটক হতো, সংস্কৃতি চর্চা হতো। রাস্তাঘাটে তুই মেট্রো করে যাবি, রাস্তায় বেরোবি, মানে একটা পাল্টে গেছে সব। ওই পাগলামো খ্যাপামোটাই নেই। এই পাগলামো খ্যাপামোটা যাতে ফেরে আবার, আমার মনে হয় যে সেই ভোটিংটা হওয়া খুব দরকার। যেহেতু আমি সমীক্ষক, আমার বলা উচিত না, পলিটিক্যাল ক্যাম্পেইন করা উচিত না, কিন্তু তাও না মনের মধ্যে থেকে বাজে যে সেই পশ্চিমবঙ্গটা না কোথায় হারিয়ে যাচ্ছে দিন দিন। যে আমরা হিন্দু মুসলিম নিয়ে কিন্তু আমাদের এখানে রাজনীতি হয় না, কোনোদিনও হয়নি। বামফ্রন্ট প্রচুর অত্যাচার করেছে, একসময় কংগ্রেস অত্যাচার করেছে, তৃণমূল কংগ্রেস অত্যাচার করেছে। অত্যাচার কিন্তু রুটি কাপড়া মকানের অত্যাচার হয়েছে। আমি আমার রুটিটা ছিনিয়ে নেব, আমি আমার কাপড়টা ছিনিয়ে নেব, আমি আমার বাড়িটা করব, কিন্তু একবারও বলিনি আমার বাড়ির পাশে কাসেম মিয়ার বাড়িটা জ্বালিয়ে দিতে হবে। এই পোলারাইজেশনটাই খারাপ, এই সাম্প্রদায়িক উস্কানিটাই আমার পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ নেই। এটাকে পরিবর্তন, জানি না আমাদের সমীক্ষা বলছে হবে কিনা, হতেও পারে আবার নাও হতে পারে। 4 তারিখের আশায় আছি আমরা। যাই হোক, আমরা আমাদের আনকাট আড্ডা কোনো পলিটিক্যাল চ্যানেল নয়, প্রোপাগান্ডাও করি না। আমরা আমাদের কথা বলি, এবং আমাদের এখানে আপনারা দেখেছেন এবং পরবর্তী সময়েও দেখবেন যে এমন কিছু গেস্ট আসেন যারা আপনার প্রয়োজনে লাগেন, আপনার কথা বলেন, আমাদের সকলের উপকার হয়। সেরকম কথা, সে ডাক্তার হতে পারেন, রাজনীতিবিদও হতে পারেন, শিক্ষক হতে পারেন, এবং বিভিন্ন সেক্টরে। আমরা যেহেতু একটা বাংলা পডকাস্ট চ্যানেল চালাই, আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের একটা কাজের মধ্যেও পড়ে, বাংলা ভাষাটাকে
আরো সামনের দিকে নিয়ে যাবার, হ্যাঁ, বাংলা সংস্কৃতিকে। বাংলা সংস্কৃতি, বাংলায় কথা বলি তো। হ্যাঁ, মানে সেইটাই আমাদের মূল উদ্দেশ্য, বাংলা নিয়ে কথা বলা নয়, কিন্তু ব্যাপারটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের অস্তিত্বকে বজায় রাখবো, টিকিয়ে রাখবো, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্য আমাদের আনকাট আড্ডা আপনাদের ভালো লাগে, সেই কথা বুঝতে পারি। আপনাদের ফোন আসে, আপনাদের মেসেজ পাই, আপনাদের কমেন্টও থাকে। সুতরাং আমাদের কোনো পলিটিক্যাল চ্যানেল নয়, কিন্তু তবুও এই নির্বাচনের আবহে আমরাও মেতে উঠেছি বটেই। মেতে উঠেছি এই কারণেই যে আমরাও সচেতন নাগরিক, সেটাও আমাদের কিছু বলার, এবং বাক স্বাধীনতা যেহেতু সকলের রয়েছে, আমাদেরও এই বিষয়ে কথা বলার অধিকার রয়েছে। এবং সেইটার থেকে, দায়িত্ববোধ থেকেই আমরা এই আনকাট আড্ডার এই বিশ্লেষণে বসেছি। কোনো রাজনৈতিক বিশ্লেষণ, বায়াসড বিশ্লেষণ নয় যে আমরা কারুর পক্ষ অবলম্বন করব। সুতরাং আপনারা সঙ্গে থাকবেন। আরও কিছু শুনতে ইচ্ছা করলে, জানতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, এইবার তাহলে আমি তোকে কিছু দর্শকদেরও, আপনাদেরও আমি জেলা অনুযায়ী কে কতটা সিট পেতে পারে আমি সেইটা একটু বলি আপনাদের। মানে এটা আমাদের এটা সার্ভে এটা আমাদের একদম আমাদের সার্ভে রেজাল্ট, এটা আমাদের প্রেডিকশন। এই প্রেডিকশন ভুলও হতে পারে, কোনো ওপিনিয়ন এটা পোল, just opinion এক্সিট পোল কোনোদিন ঠিক হয় না, কারণ ভোটের দিনটা ইম্পর্টেন্ট, ভোটের আগের দিনটা ইম্পর্টেন্ট, এবং এখনকার দিনে রাজনীতিতে ভোটের পরের দিনটা ইম্পর্টেন্ট। তো সেই জন্যে আমরা শুধু একটা প্রেডিকশন বলছি। আলিপুরদুয়ারে বিজেপি 3টি আসন পেতে পারে, টিএমসি পেতে পারে 2টি আসন। মানে কোচবিহার পার্সেন্টেজ অফ ভোট আমি আমরা বলছি না, দরকার আপাতত নেই। পার্সেন্টেজ ভোটিং এর ডেটা আমার কাছে আছে, হ্যাঁ। কিন্তু ওই পার্সেন্টেজ অফ ভোটিং এর ডেটা বলছি না, এবং আমি কেন্দ্র ধরেও বলছি না, সেই ডেটাটাও আমার কাছে আছে যে আলিপুরদুয়ারের 5টা সিট অনুযায়ী আমি বলতে পারি, কিন্তু আমি ওটাও বলছি না, শুধু একটা প্রেডিকশন দিচ্ছি কে কটা সিট পেতে সিটের পারে। প্রেডিকশন। কোচবিহারে 9টা সিট আছে, কার? টোটাল 9টা সিট। হ্যাঁ, আচ্ছা। এখানে বিজেপি পেতে পারে 5টি সিট, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি সিট। হুম। দার্জিলিং এ 5টি সিট আছে, দার্জিলিং জেলায়। এখানে বিজেপি পেতে পারে 4টি সিট, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে 1টি সিট। কালিম্পং 1টি সিট আছে, 1টি সিটই বিজেপি পাবে। জলপাইগুড়ি 7টি সিট আছে, এখানে বিজেপি পাবে 4টি সিট, আর তৃণমূল কংগ্রেস পাবে 3টি সিট। উত্তর দিনাজপুর 9টি সিট আছে, এখানে বিজেপি পাবে 5টি সিট, তৃণমূল কংগ্রেস পাবে 3টি সিট, কংগ্রেস খাতা খুললো 1টি সিট। ওকে। দক্ষিণ দিনাজপুর 6টি সিট আছে, টাই হবে, বিজেপিও 3টে, তৃণমূল কংগ্রেসও 3টে। মালদা 12টা সিট, এখানে টিএমসি 5টা, কংগ্রেস 5টা। ভালো করে শোন, মালদা তৃণমূল কংগ্রেস 5টা, কংগ্রেস 5টা, আর বিজেপি 2টো। মুর্শিদাবাদ 22টা সিট, তৃণমূল 10টা, কংগ্রেস 9টা, আদার্স বামফ্রন্ট হতে পারে, অন্য দল হতে পারে, তারা পাবে 3টে। কলকাতা, আচ্ছা কলকাতাটা পরে বলি। হ্যাঁ, এই অবধি থাক, কারণ কলকাতার উপর আমার প্রশ্ন আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কলকাতার ওগুলো পরে বলছি, পরের প্রশ্ন বল। মাঝখানে কেটে দিয়েছি রাজেশদাকে, কারণ আমার প্রশ্নগুলো করা হবে না, এত সব যদি সার্ভে রিপোর্ট করে দেওয়া যাবে অডিয়েন্স, তাহলে এই সার্ভেটা দেখে, মানে ওই সিটের একটা প্রেডিকশন দেখে আর আমার প্রশ্নগুলো শুনবে না। সুতরাং আমার প্রশ্নগুলো আছে, সেগুলো উত্তর দিতে হবে। সেই প্রথম না, এই প্রশ্নটা হচ্ছে দক্ষিণবঙ্গ কি অবস্থায়? দেখ, দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ওকে। তৃণমূল কংগ্রেসের উত্থানই দক্ষিণবঙ্গ থেকে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, এরকম সারাউন্ডিং, হাওড়া, হুগলি, হ্যাঁ। দক্ষিণবঙ্গটা মমতা ব্যানার্জির হাতের তালুর ভেতর আছে, এবং তার সঙ্গে মমতা ব্যানার্জির যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম দক্ষিণবঙ্গে প্রচন্ড ভালো কাজ করেছে। হুম। আর দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের বড় বড় লিডাররা আছে, যারা তৃণমূল কংগ্রেসকে একত্রিত করতে পারে, এবং ট্রাস্ট, এই নেতাদের ওপর সাধারণ মানুষ কিন্তু ট্রাস্ট করছে। হ্যাঁ, আমি অনেক নেতা বলতে পারি, কিন্তু যেহেতু পলিটিক্যাল আলোচনা হয়ে যাবে আমি নেতাদের নাম বলছি না। অনেক নেতা আছে তৃণমূল কংগ্রেসের যাদের সাধারণ মানুষ, কেউ আমার সঙ্গে অমত হতেও পারেন,
কিন্তু এটা কিন্তু ঘটনা দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের এমন কিছু নেতা আছে যারা দক্ষিণবঙ্গে পুরো ভোটটাকে কন্ট্রোল করে। সেই জন্য দক্ষিণবঙ্গ হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলা চলে। মানে এখান থেকে তৃণমূল কংগ্রেসের হ্যাঁ, অনেকটা যে মার্জিন যে আসছে। ভোটটা পাবে, আমরা যে প্রেডিকশনটা করলাম, সেই প্রেডিকশনের একটা ম্যাসিভ পার্সেন্টেজ অফ ভোট সিট এই দক্ষিণবঙ্গ থেকে কিন্তু আসবে। বেশ বেশ, তাহলে উত্তরবঙ্গের খবর। দেখ, উত্তরবঙ্গ আবার বিজেপির দুর্গ বলতে পারিস, আচ্ছা। কারণ উত্তরবঙ্গে চা শ্রমিকরা বিজেপির ফরে। উত্তরবঙ্গে ট্রাইবাল পপুলেশন খুব বেশি, এরা কিন্তু গোর্খা বল, এরা সবাই বিজেপির ফরেই থাকে। আর এইখানে প্রচুর উদ্বাস্তু যারা ওপার বাংলা থেকে এসছেন এমন মানুষও আছে যারা বিজেপিকে ভরসা করে। আর একটা বামফ্রন্টের একটা শক্ত গড় ছিল উত্তরবঙ্গ। এই যে বললাম না যে প্রচুর ভোট উত্তরবঙ্গে বামফ্রন্টের প্রচুর ভোট বিজেপির দিকে চলে এসছে। এখন কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি বলতে পারিস উত্তরবঙ্গটা। এবং আমরা যে এক্ষুনি যে রেজাল্টগুলো বললাম তার সিংহভাগটাই উত্তরবঙ্গ থেকেই কিন্তু বিজেপি পাবে। তাহলে এবার চলে আসি কলকাতায়। কলকাতাটা কলকাতা- বলার আগে আমি আরো কয়েকটা, কলকাতার সঙ্গে আরো কয়েকটা জেলার আমাদের যে মোটামুটি প্রেডিকশনে যে সিটটা আছে সেগুলো একটু বলে নি, তারপর আমি কলকাতার কি ট্রেন্ড সেটা বলবো। হ্যাঁ ঠিক আছে, কলকাতা তো সবসময় একটু আলাদা, মানে একটু অন্যরকম প্যাটার্ন হয়। তো কলকাতায় টোটাল 11টা সিট আছে। হুম। এতে তৃণমূল কংগ্রেস 8টা সিট পাবে, আচ্ছা, বাকি তিনটে? বিজেপি 3টে পাবে, যেটা কিন্তু ছিল না, এবার পাবে। এই ট্রেনটা বললি না, কোন তিনটে এখানে বলা যাবে না, না মানে আমরা আমরা জানি, কিন্তু আমরা ট্রেনটা বলবো না, কারণ ওই যে অ্যাকচুয়ালি কি হয় সমীক্ষাতে না বিশদভাবে আলোচনাটা ওই ভোটারদের প্রভাবিত করতে পারে বলে আমরা মনে করি। তো ওই জন্য কেন্দ্র অনুযায়ী বলবো না, আমি একটা টোটাল প্রেডিকশন বলছি। মিলতেও পারে, নাও মিলতে পারে, আপনারা মিলবে না ধরে নেবেন, সেই বুঝেই এটা দেখবেন। কিন্তু কারুর মনের সাথে মিলতে পারে। কারণ মনের সাথে মিলতে পারে, তো মনের সাথে মিললে ভালো, আমরা খুব আপনার মনের সঙ্গে আছি আমরা, আনকাট আড্ডা। তো কলকাতাতে 11টা সিট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 8টা, বিজেপি পেতে পারে 3টে। আরেকটু বলি, হাওড়াতে আছে 16টা সিট, এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 10টা, বিজেপি পেতে পারে 6টা। হুগলি 18টা সিট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 10টা, বিজেপি পেতে পারে 8টা। নর্থ 24 পরগনা ফ্যাক্টর জেলা, এবার 33টা সিট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 18, বিজেপি পেতে পারে 14, আদার্স পেতে পারে 1টা। সাউথ 24 পরগনা 31টা সিট, তৃণমূল কংগ্রেসের গড় বলে ধরা হয়, সেখানে তৃণমূল কংগ্রেস পাবে 22টা, বিজেপি পাবে 9টা। নদিয়া 17টা সিট, তৃণমূল কংগ্রেস পাবে 9টা, বিজেপি পাবে 7টা, এবং অন্য আদার বামফ্রন্ট হতে পারে, আমার এই কংগ্রেস হতে জেলাগুলো পারে, নিয়ে কিন্তু প্রশ্ন এরা আছে। একটা। হ্যাঁ, পরে করিস, আগে কলকাতার ট্রেনটা বল। কলকাতা, হ্যাঁ, কলকাতা কলকাতার ট্রেন ট্রেনটা বললাম, একটু শুনি। কলকাতা হচ্ছে 11টা সিট, বিজেপি পাবে 8টা, তৃণমূল কংগ্রেস পাবে 8টা, বিজেপি পাবে 3টে। তিনটে। এইটা আমরা কেন বলছি, কলকাতার না ন্যারেটিভটা চেঞ্জ হয়েছে, এসআইআর ফ্যাক্টর, এবং তার সঙ্গে কলকাতার মিউনিসিপ্যালিটির অনেকগুলো ওয়ার্ড বিজেপির দখলে। কারণ কলকাতায় তো আর গ্রাম অঞ্চল নেই, শহর কেন্দ্রিক, কলকাতা মিউনিসিপ্যালিটির ভেতরেই ওয়ার্ডগুলোকে নিয়েই একটা কেন্দ্র তৈরি করা হয়েছে। এইখানে অনেকগুলো কেন্দ্র কিন্তু বিজেপির দখলে, এবং কলকাতা ইলেকশনে একটা বড় ফ্যাক্টর অবাঙালি। এই অবাঙালিদের একটা ম্যাসিভ পার্সেন্টেজ অফ ভোট কিন্তু বিজেপির দিকে যাওয়ার ট্রেন্ড আছে এবার, আর বাঙালিদেরও আছে। উগ্র বাঙালিদের ট্রেন্ড হচ্ছে কলকাতায় বিজেপির দিকে যাওয়ার। আমি একটা বিখ্যাত ডাক্তারের ফেসবুক পেজ দেখি এখন, উনি বামফ্রন্ট ছিলেন আগে, উনি এখন রেগুলার লেখেন যে বিজেপিকে ভোট দিন। তার মানে কি, শিক্ষিত সমাজও, কলকাতার শিক্ষিত সমাজ, খুব বড় ডাক্তার উনি, কলকাতার শিক্ষিত সমাজও কিন্তু বিজেপির দিকে আস্তে আস্তে মুভ করছে, ওই পোলারাইজেশনের রাজনীতির জন্যে।
তো সেই জন্যে এখানে কিন্তু কলকাতায় এবার বিজেপির সিট আসতে চলেছে বলে আমার মনে হচ্ছে। তাহলে নর্থ 24 পরগনা? হুম, নর্থ 24 পরগনার আমাদের যে প্রেডিকশন 33টা সিট আছে, তৃণমূল কংগ্রেস 18টা, বিজেপি 14টা, আদার্স লেফট ফ্রন্ট হতে পারে, অন্য দল হতে পারে একটা। এই প্রেডিকশনটা কেন? নর্থ 24 পরগনায় কি এমন ঘটেছে? দেখ, নর্থ 24 পরগনা একটাকে মোটামুটি বলা যায় মিনি ভারত, মিনি বেঙ্গল। সব সব মানুষরা, এখানে যেমন গ্রাম আছে, এখানে শহর আছে, এখানে শপিং মল আছে, যেমন হারুদা চায়ের দোকানও আছে। মানে একটা নর্থ 24 পরগনা টোটাল যা কিছু আমরা একটা রাজ্যে বা একটা দেশে দেখি, তার সব কিছু আমরা এই নর্থ বেঙ্গলে কিন্তু এই নর্থ 24 পরগনায় পাই। এইখানে একটা ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট, যে প্রচুর লোকের ভোটের নাম বাদ চলে গেছে। মুসলিম সম্প্রদায়ের বেশি গেছে, হিন্দুদেরও প্রচুর নাম বাদ গেছে। যে মানুষগুলো রিলেটেশন হয়েছে ভোটের, সেই ভোটটা কারুর না কারুর দিকে যেত, তারা তো এবার ভোট দিতে পারছে না। এটা কিন্তু নর্থ 24 পরগনার ফ্যাক্টর। নর্থ 24 পরগনার ফ্যাক্টর হচ্ছে উদ্বাস্তু ফ্যাক্টর। নর্থ 24 পরগনার ফ্যাক্টর হচ্ছে মানুষ ভালো নেই, এটাও একটা ফ্যাক্টর। নর্থ 24 পরগনায় কিছু বললাম না আগেই, আমি অনেকটু আগে বলেছি যে শাসক দলের কিছু লোকাল নেতার এমন উদ্ধত্ত আচরণ, প্রতিপত্তি বেড়ে গেছে। এমন উদ্ধত্ত আচরণ, এটাও কিন্তু নর্থ 24 পরগনার একটা ফ্যাক্টর। তো এইসব আমরা কিছুদিন আগে শাহজাহান কাণ্ড দেখলাম। তো এই যে ফ্যাক্টরগুলো, গ্রাস রুটের ফ্যাক্টর, মমতা ব্যানার্জির এত সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থাকা সত্ত্বেও কিন্তু এই ফ্যাক্টরগুলো নর্থ 24 পরগনায় এবার ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে আমাদের মনে হচ্ছে। আচ্ছা, অনেকটা দূরে গিয়ে গেলাম, এবার তাহলে বলি নদিয়াতে কি দেখছো? দেখ, নদিয়া জেলায় না অনেকগুলো প্রবলেম আছে। একটা মাইগ্রেশনের প্রবলেম কিন্তু বড়। তারপর ওখানে এসআইআর। এসআইআর ফ্যাক্টর। তো নদিয়া জেলার আমাদের যা প্রেডিকশন আছে, নদিয়া টোটাল সিট হচ্ছে 17, তৃণমূল কংগ্রেস আমাদের সম্ভাব্য হিসাবে পাবে 9টি, বিজেপি 7টা, আদার্স একটা। এই নদিয়া জেলাতে বিজেপির একসময় একটা শক্ত গড় ছিল, এখনো আছে। যে পকেটগুলো, যেগুলো যে 7টা যে আসনগুলো আছে, এই আসনগুলো কিন্তু আমাদের ওই শক্ত ঘরের আসন ধরেই করা। ওটা যদি বিজেপি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এই রেজাল্টটা আসবে। এবং ওইখান থেকে এরা মাতুয়াদের বড় পার্সেন্টেজ অফ ভোট কেটে গেছে, কিন্তু যারা বিজেপির ভোটার ছিল, সেই ভোটটা যদি কোনো প্রকারে না ম্যানেজ করতে পারে বিজেপি, তাহলে কিন্তু এই রেজাল্টটা নদিয়াতে নাও হতে পারে। তৃণমূল কংগ্রেসের দিকে কিন্তু পাল্লা ভারী হয়ে যেতে পারে। হওয়ার চান্সেস আছে আর আছে, কি। খুব বেশি আছে। এই এসআইআরটা ভীষণভাবে ফ্যাক্টর নদিয়াতে। হ্যাঁ, মানে ওই হিন্দুদের তো ভোট কেটেছে এখানে ম্যাক্সিমাম বেশি। নর্থ 24 পরগনা, নদিয়া, যেখানে মতুয়া সম্প্রদায়ের লোকেদের বেশি বাস, যে এটা গড়, এই যে কেন্দ্রগুলোতে এনারা থাকেন, এটা বিজেপির গড়। অনেক কিছু আছে, এনআরসিতে তাদের এনআরসি করিয়ে তাদের ভারতীয় নাগরিকের তাদের সব করে দেওয়া হবে, এইসব প্রচুর বলা হয়েছিল, হয়তো করাও হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে, এই হিন্দুদের প্রচুর নামটা কিন্তু বাদ চলে গেছে। হ্যাঁ, প্রচুর হিন্দু নাম বাদ এই পড়েছে। যে বাদটা যদি না যেত, তাহলে কিন্তু এই 7 থাকতো, আমাদের আমাদের সমীক্ষার সঙ্গে মিলে যেতে পারতো। এখনো মিলতে পারে যদি বিজেপি ম্যানেজ করতে পারে। আচ্ছা যদি ম্যানেজ না করতে পারে, তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। আচ্ছা, এবার একটু চলে আসি রাঢ় বাংলার দিকে। তাহলে পুরুলিয়াও তো একটা ফ্যাক্টর। পুরুলিয়া নিয়ে কি সমীক্ষায় কি না, বলছে? পুরুলিয়া সমীক্ষাতে আমাদের যেটা বলছে, হ্যাঁ। যে পুরুলিয়ার 9টা সিট আছে, হুম। এতে বিজেপি পাচ্ছে 5টা, আমাদের সমীক্ষায় পাঁচটা, আর তৃণমূল কংগ্রেস পাচ্ছে 4টে। আমি আরেকটু বলে নিই, বাঁকুড়ায় 12টা সিট আছে, বিজেপি পাচ্ছে 6টা, আর তৃণমূল কংগ্রেস পাচ্ছে 6টা। বীরভূম নিয়ে একটু বলি, বীরভূমে 11টি সিট আছে, আমাদের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পাচ্ছে 7টা, বিজেপি 3টে, আদার্স একটা। এইটা কংগ্রেসকেও ধরতে পারিস তুই, বা লেফটকেও ধরতে পারিস। এবার পুরুলিয়া নিয়ে বলি, পুরুলিয়াতে না প্রতিষ্ঠান বিরোধী হাওয়া একটা প্রচুর আছে।
আর পুরুলিয়াটা বেসিক্যালি আমরা বিগত অনেকগুলো ইলেকশন থেকে দেখে দেখে আসছি যে পুরুলিয়াতে কিন্তু বিজেপির একটা শক্ত গড়, শক্ত হোল্ড আছে। হ্যাঁ, খুব ভালো হোল্ড আছে একটা। দীর্ঘদিন তাদের প্রচুর বিজেপির নেতারা এখানে আহ, মাটির সঙ্গে যোগ হয়ে কাজ করে। এটা তো বেসিক্যালি পুরুলিয়া, বাঁকুড়া, এগুলো তো একসময় সিপিএম বেল্ট ছিল, তাই না? তো ওই সিপিএম এর প্রচুর মানুষ বাসুদেব আচার্য ছিল। যারা মমতা ব্যানার্জিকে পছন্দ করেন না, তারা দেখছেন যে বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রে আছে, যদি মমতা ব্যানার্জিকে হারানো যায় তাহলে একমাত্র বিজেপিই পারে। তাই সেই জন্যে সবাই কি করেছে করেছে কনভার্ট হয়ে, সিপিএম কনভার্ট হয়ে এটা কনভার্টেড কিন্তু বিজেপি বিজেপি, হ্যাঁ। হয়ে গেছে। তো এই জন্য বিজেপির একটা মারাত্মক ভালো স্ট্রং পুরুলিয়া, বাঁকুড়া এইসব জেলাতে। এইখানে লোকাল তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তাদেরও কিন্তু প্রচুর অধ্যত্ত আচরণ, এইগুলো কিন্তু ফ্যাক্টর। দীর্ঘদিন মানুষকে অবহেলা করা, মানে যে সাইকেল চড়ে ঘুরে বেড়াতো সে একটা বড় গাড়ি করে এখন ঘুরে বেড়ায়, এইগুলো আদিবাসী অঞ্চল, তো আদিবাসী মানুষরা খুব সেনসিটিভ হয়। তো এদের ভেতরে এটা ফ্যাক্ট, এটা এটা কিন্তু ফ্যাক্টর, এদের ভেতর তা এগুলো অনুভূতি হয়েছে, রিয়াকশন হয়েছে। রিয়াকশন হয়েছে। এই রিয়াকশনের জন্য কিন্তু এরা পাচ্ছে মমতা ব্যানার্জি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের, এরাও আওতার মধ্যে আছে, এরাও বেনিফিটেড হচ্ছে। কিন্তু এরা আবার বুঝছে যে বিজেপি এলে তোমাকে 3,000 টাকা দেবে, ওয়াই 1,500 টাকা। এই জন্যে পুরুলিয়াটা কিন্তু, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু বিজেপির শক্ত গড় এখনো আছে। যদি আমাদের সমীক্ষা আহ, ঠিকঠাক চলে তাহলে এই এই রেজাল্টটাই মোটামুটি দাঁড়াবে। যদি না এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, মানে আমি মুখে এক কথা ভোটাররা বলছে, মনে এক কথা আছে, এই সুইংটা যদি না হয় পুরুলিয়া, বাঁকুড়ায়, তাহলে কিন্তু মোটামুটি রেজাল্ট এই হওয়ার কথা। আচ্ছা, এবার রাজেশ একটা কথা বলি তোমায়, যে এই এসআইআর নিয়ে তো এখন একটা বিরাট চর্চার নাম এসআইআর, সেটা এই ভোটে কতটা প্রভাবিত করছে ভোটটাকে আর কি, সেটা কি হিসেবে দেখছে মানুষ? দেখ, এসআইআর ভালো এর, মন্দ। হ্যাঁ, এসআইআর এর যে ফ্যাক্টর আসছে এখানে, সেটা কিন্তু প্রত্যেক কেন্দ্রে একটা 2 থেকে 7% ভোটিং পার্সেন্টেজ, কোথাও ডিলিটেশন হয়েছে, এর ভেতরেই কিন্তু থাকবে। কারণ আমরা বলছি না যে 90 লক্ষ নাম বাদ গেছে, আসলে 90 লক্ষ নাম বাদ যায়নি, কিন্তু এতে প্রচুর মৃত মানুষ আছে, প্রচুর ভাড়াটিয়া আছে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, কারো 2 জায়গায় নাম আছে, এরকম কিন্তু প্রচুর নাম বাদ গেছে। সেটা পুরো 90 লক্ষ নয়। আমাদের যেটা প্রেডিকশন বলছে যে এটা তো, এটা ফ্যাক্টর হচ্ছে 2 থেকে 8% ফ্যাক্টর এই এসআইআর কোনো একটা কেন্দ্রে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বিধানসভা ইলেকশনে তুই যদি আগের বারে কোনো রেজাল্ট বার করে দেখিস যে কোনো কোনো সিটে কেউ 2,000 ভোটে জিতেছে, কোনো সিটে কেউ 900 ভোটে জিতেছে, কেউ কেউ 3,000 ভোটে জিতেছে। এইখানে নাই 2% 3% ফ্যাক্টর, ওলট পালট করে দিতে পারে সব। এসআইআর মানে 900 আমরা হাজার যদি, ভোট হ্যাঁ, কি এমন? আমরা যদি খুব সহজ সরল থেকে কি 2% থেকে 6% 8% কি এমন এসআইআর গেম চেঞ্জার হতে পারে, রেজাল্টকে পুরো ওলট পালট করে দিতে পারে। সেটা এসআইআর এর যদি মেন ফ্যাক্টর হয়ে চলে আসে না, আমাদের কোনো, আমার মতো যারা এরকম প্রচুর সমীক্ষা বানিয়েছে সবটা ফেল হয়ে যাবে। এসআইআরটা এতটাই ফ্যাক্টর, প্রভাব ফেলতে পারে। এতটাই প্রভাব ফেলতে পারে। কারণ তুই ভাব যে একটা কেন্দ্রে সেখানে কোনো একটা ভোটার আগের ইলেকশনে জিতেছিল 9,000 ভোটে, যিনি জিতেছিলেন প্রার্থী, বা 3,000 ভোটে জিতেছিলেন, একটু কম করে বলি 3,000 ভোটে জিতেছিলেন। এখানে টোটাল পোলিং পার্সেন্টে হয়েছে ধর 80% পোলিং হয়েছে, এই 80 পোলিং হয়েছে, উনি জিতেছিলেন 3,000 ভোটে 80% পোলিংয়ে। এবার তোর 80% পোলিংটা হবে না। এবার পোলিংটা যদি আমি জেনুইনলি ছাড়ি 70% পোলিং হবে, যার মধ্যে এসআইআর এর নাম বাদ যাওয়া লোকজন আছে। তাহলে এই 70% পোলিংটাকে, এই 3,000-এর মার্জিন যিনি জিতেছিলেন যে 10% ফ্যাক্টর, তার পক্ষে জেতাটা কিন্তু টাফ হয়ে যাবে। আর এসআইআর এ একটা জিনিস দেখা গেছে যে বেশি নাম কাটা গেছে মুর্শিদাবাদে, ফ্যাক্টর একটা বিশেষ ধর্মের মানুষদের নাম বেশি কাটা গেছে এ রাজ্যের এসআইআর এ। সেই ধর্মের মানুষরা সবচেয়ে বেশি ভোটার
সবচেয়ে কাছের মানুষ মনে করে তৃণমূল কংগ্রেসকে। আজকের দিনেও অনেক কিছু ঘটনা হওয়ার পর, অনেকগুলো দল হয়ে যাবার পরও তাদের এইখানে ফ্যাক্টর হচ্ছে যে সেই মানুষগুলো যদি ভোট না দিতে পারে এই 2 to 8%, তাহলে কিন্তু এসআইআর একটা ফ্যাক্টর চেঞ্জ করে দিতে পারে, সব পুরো ওলট পালট হয়ে যেতে পারে, সব গণিত সব কিছু। আচ্ছা রাজদা, এবার একটা বলি যে আমাদের পশ্চিমবঙ্গে তো গ্রাম বাংলাটা অনেকটা, হ্যাঁ, এবং গ্রাম বনাম শহরের একটা আলাদা মানসিকতার মানুষজন থাকেন। তা সেই ক্ষেত্রে গ্রাম বনাম শহর যদি এই হিসেবে ধরা হয়, তাহলে মানে কার পাল্লা ভোটার ভারী, বেশি? কার হ্যাঁ, থেকে পাল্লা ভারী। কার ভোটার বেশি? অ্যাকচুয়ালি এখনো দেখ স্টিল ডেট, গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেসের এখনো পাল্লা ভারী। আচ্ছা। ওই এক সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, হুম। মানে যে মানুষটা, আমি অনেকে শুনেছি দিদি 1,500 টাকা দেয়, দিদির সঙ্গে বেইমানি করা যাবে না। হুম। আবার অনেককে বলতে শুনেছি উনি কি ওনার ঘরের টাকা দেন। তার মানে দেখ, পক্ষ বিপক্ষ দুপক্ষই আছে, কিন্তু গ্রাম এখনো তৃণমূল কংগ্রেসের ফরেই আছে। হুম। সেইখানে শহরে কি হচ্ছে, শিক্ষিত মানুষ, এত দুর্নীতি, রেগুলার। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এগুলো তাদের কাছে ফ্যাক্টর করছে। ব্যবসা, শিল্প, চাকরি। চাকরি, এগুলো তাদের কাছে ফ্যাক্টর করছে। কোনটা কেন্দ্রীয় সরকারের করার কথা, কোনটা রাজ্য সরকারের এটা করার খুব কথা, মারাত্মক। এটা হ্যাঁ। গুলিয়ে ফেলছে লোকজন। হুম হুম। কিন্তু আমার নেই তো নেই, কোন সরকার করছে আমার দরকার নেই। মানে সেটা আমার শহরের সামনে, মানুষ বোঝেন, আমার শিক্ষিত আমার সামনে মানুষরা। যে মানে সরকারটা আছে তাকেই ভোট দেবো না, এটা শহরে ফ্যাক্টর। হুম। সেই জন্যে শহরে এখন বিজেপি কিন্তু মোটামুটি স্ট্রং। আচ্ছা। হ্যাঁ, মানে তৃণমূল কংগ্রেসকে হয়তো টপকে যেতে পারেনি আমাদের সমীক্ষায়, কিন্তু ভালো স্ট্রং, ভালো, মানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ, অনেকে এগ্রি হয়ে আছে। অনেক অনেক নতুন মানুষ তৈরি হয়ে আছে যে বিজেপিকে ভোট, অন্য দলে দিত হয়তো, বদল চাই। হ্যাঁ বদল চাই। তো ওই বদল চাই দিয়ে অনেক মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এখন বিজেপিকে ভোট দেবো, আচ্ছা। 23 তারিখ হোক, 29 তারিখ হোক। আচ্ছা, এরপরে শহর গ্রাম হলো, তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যুব সম্প্রদায়, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের শিরদাঁড়া। আমরা ওদের দেখ, যুব সম্প্রদায় না এবার দুভাগে ভাগ হয়ে আছে। হুম। কিছু যুব সম্প্রদায় চাইছে, বিশ্বাস করেছে ধর্মের মেরুকরণকে। কিছু যুব সম্প্রদায় মনে করেছে যে আমাদের কাজ, আমাকে কাজ দিতে হবে, আমি যে কাজটা করি সেই কাজের সঠিক মূল্যায়ন করতে হবে। তো এই যুব সম্প্রদায়ের যে এই ভাবনাটা, এবং কিছু যুব সম্প্রদায় আবার ভাবছে যে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, এই যুবসাথী থেকে এই টাকাটা তো কেউ আমায় দিত না, আজ 1,500 টাকা আমাকে দিচ্ছে। এই 1,500 টাকায় আমি, মমতা ব্যানার্জি বলেছিল যুবসাথী টাকাটা কেন দেওয়া হচ্ছে না, এই সরকারি যে ফর্ম ফিল আপ করতে হয়, ফর্মের টাকাটা কিনতে বাবার কাছে কেন হাত পাতবে, ওই টাকাটা তুমি নিজের থেকেই দিয়ে দাও। এবং আমরা জানি যে যুব সমাজের নিজস্ব কিছু খরচাপত্র থাকে, বেকার ভাতা দিত না একসময় বামফ্রন্ট। তো এই যে যুব ভাতাটা আমি নিজের চোখে দেখেছি, প্রচুর ক্যাম্পে দেখেছি, কাতারে কাতারে মানুষ লাইন দিয়েছে। তার মানে যে যুবটা লাইন দিয়েছে সেই যুবটা যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে সেটাও কিন্তু ঠিক নয়, তাই না? লক্ষ্মীর ভান্ডার যে মহিলাটা পাচ্ছে সেই মহিলাটা গিয়ে তৃণমূল কংগ্রেসে ভোট দেবে তাও না হতে পারে। তো বলছে তো, মানে এরকম সার্ভেতে আমরা দেখেছি যে আমি হ্যাঁ, নিতে এসেছি, দেওয়া হচ্ছে, সরকার থেকে একদম দিচ্ছি, তার জন্য কি ওনাকে ভোট দেবো সেটা কথাটা কোনো ঠিক নয় আর কি। এক্স্যাক্টলি। তো এইরকম সোশ্যাল স্কিমের কিছু যুব সম্প্রদায় তাকে সাপোর্ট করে, মমতা ব্যানার্জির দিকে আছে। কিছু যুব সম্প্রদায় উগ্র হিন্দুত্ববাদকে সাপোর্ট করে, তারা বিজেপির দিকে আছে। কিছু যুব সম্প্রদায় চায় যে আমার শিক্ষা, আমার মৌলিক অধিকার। অধিকার, এগুলো আমাকে ফিরিয়ে দাও, যারা এখনকার বামফ্রন্টকে সাপোর্ট করে। এবং বামফ্রন্টে তো প্রচুর তরুণ তুর্কি নেতা এসছে, এখন তারা মানুষকে এটাই বোঝাচ্ছে যে ধর্ম, বা এইসব ভাতা। ভাতা, এইসব নিয়ে আমার রাজনীতি করলে চলবে না, সামনাসামনি রাজনীতিটা হোক আমার ভালো নিয়ে, আমার শিক্ষার যোগ্যতা নিয়ে, মূল্যায়ন নিয়ে। আমার মূল্যায়ন নিয়ে। তো এই এই যে রাজনীতিটা আসছে, এই রাজনীতিতেও কিন্তু অনেক যুব সম্প্রদায় সেই দিকেও যাচ্ছে, চলে যাচ্ছে।
আচ্ছা, এবার আমি বলি যে যদিও কথাটা বারবারই হয়তো তোমাকে বলতে হচ্ছে, তবু আমি প্রশ্নটা করি যে মহিলাদের মানে মহিলা ভোটার যারা, তাদের মধ্যে কি মানে এই ভোটটা কিভাবে প্রভাবিত হচ্ছে? যদিও বলবে যে ওয়েলফেয়ারে মহিলারাই সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন, কারণ স্বাস্থ্যসাথী কার্ডটাও মহিলার নামেই হচ্ছে। এম্পাওয়ারমেন্ট, মানে ওমেন এম্পাওয়ারমেন্ট। উমেন এম্পাওয়ারমেন্ট। এইটা এইটা মহিলাদের কতটা প্রভাব ফেলবে এই ভোটে, বা মমতা ব্যানার্জির পক্ষে যাবে? তুমিও বললেও আগে যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমটা মহিলাদের পক্ষেই তো বেশি রয়েছে। পশ্চিমবাংলায় যে টোটাল ভোটার আছে তার প্রায় 50% কিন্তু মহিলা। সব মহিলারা যদি বলে আজকের রান্না বন্ধ, তাহলে কিন্তু পুরুষরা খেতে পাবে না। সব মহিলারা যদি বলে যে আমি লক্ষ্মীর ভান্ডার পাই, 1,500 টাকা মমতা ব্যানার্জি আমাকে দেয়, যাই হয়ে যাক তৃণমূল তাকেই কংগ্রেস দেবো। আমি তাকেই ভোট দেবো, তাহলে কিন্তু গেম চেঞ্জার। তাহলে কিন্তু সুইং এইসব সমীক্ষা ফমীক্ষা সব গুটিয়ে রেখে আমাদের বাড়ি চলে যেতে হবে। মহিলারা ফ্যাক্টর। বিহারেও দেখলি না মহিলারা ফ্যাক্টর। নীতিশ কুমার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল, অনেক কিছু হয়েছে। তারপরও অনেক XYZ ফ্যাক্টর ছিল বিহার ইলেকশনে, আমরা দেখেছি। আমি সব ফ্যাক্টরগুলোকে সাইড করে দিলাম। ইম্প্যাক্ট পড়েছে কোথায়? মহিলাদের। মহিলাদের 10,000 টাকাটা বাংলার ইলেকশনে বাধ্য হয়ে অন্য দলগুলোকে বলতে হচ্ছে যে আমরাও অমুক ভান্ডার নিয়ে আসবো, আমরাও তমুক ভান্ডার নিয়ে আসবো, আমরাও এত টাকার বেশি এত টাকা দেবো। কারণ মহিলাদের সন্তুষ্ট করাটা আজকের ডেটে রাজনৈতিক ব্যক্তিদের মেন কাজ। তো মহিলারা যে দলের পক্ষে ভোট দেয় সেই দলে কিন্তু জেতে। এটা আমরা বিহার ইলেকশন থেকে দেখেছি। যতই যা ইচ্ছে হোক, যা ইচ্ছে ফ্যাক্টর থাকুক, ইম্পর্টেন্ট এই মহিলারা, আমার যা প্রেডিকশন, যদি সত্যি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার। রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার এইসব দেখে যদি ভোট দেয় না, মমতা ব্যানার্জি 250 সারিয়ে যাবে। আর যদি না দেয়, মমতা ব্যানার্জি 100 নিচে চলে আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে দ্য বিগেস্ট গেম চেঞ্জারটা কি তাহলে? 2026 পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে অনেকগুলো গেম চেঞ্জার আছে। অনেক কিছু, এই একটু আগে বললাম মহিলাদের লক্ষ্মীর ভান্ডার, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, এগুলো গেম চেঞ্জারের মধ্যে আছে। কিন্তু যেহেতু টপ ধরতে হয়, দুটো টপ অনেক গেম চেঞ্জার, 1 2 3 4 5 6 টপ দুজন যারা ফাইনাল খেলছে, দুজন গেম চেঞ্জার ফাইনাল খেলছে, তারা কারা? সেটাই। 1 নম্বর হলো এসআইআর গেম চেঞ্জার। আর দ্বিতীয় গেম চেঞ্জার হচ্ছে, এটা মিলিয়ে নিবি তুই আমার সঙ্গে 4 তারিখে, দ্বিতীয় যেটা বিগেস্ট গেম চেঞ্জার হচ্ছে এই প্রতিষ্ঠান বিরোধী ভোট কত পার্সেন্টেজে বিভিন্ন দলের মধ্যে ভাগ হচ্ছে, নাকি একটা এক জায়গায় পড়ছে। যত ভাগ হবে গেম চেঞ্জার, এক জায়গায় পড়লেও মানে গেম চেঞ্জার। অপোজিশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠান বিরোধী ভোটটা যদি ভাগ হয়ে যায়, গেম চেঞ্জার। শাসক আবার চলে আসবে। যদি বিরোধী পক্ষ ভোটটা যদি এক জায়গায় পড়ে, তাহলে সরকার পাল্টে যাবে। গেম চেঞ্জার, সবচেয়ে বড় গেম চেঞ্জার যদি দুটো ফ্যাক্টর থাকে, এসআইআর আর এই অপোজিশন স্প্লিট। তাহলে রাস্তাঘাটে শুনছি বিজেপি গভর্নমেন্ট তৈরি করে ফেলেছে, আর কখনো কখনো শুনছি যে কখনোই সম্ভব নয়, মমতা ব্যানার্জি এখনো থাকবে। তাহলে আমরা শেষের দিকে এসে কি বলতে পারি? বিজেপি কি সরকার গঠন করতে চলেছে? তাহলে অনেকগুলো সিটের কথা তো দেখ, এখানে বলা হলো। ম্যাথামেটিক্যালি আরো যদি আমরা আলোচনা করি, অঙ্ক করি, হিসেব করি, পসিবল। আচ্ছা। প্রচুর যদি অঙ্ক করি, প্রত্যেকটা ফ্যাক্টর যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, আজকের নির্বাচন কমিশনের যে বিধিনিষেধগুলো আরোপ করেছে, সব যদি মেলাই, ম্যাথামেটিক্স করি, ভোটের দিন কে কতটা বেরোতে পারলো, কে কতটা ভোট করতে পারলো, এগুলো যদি সব ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করি, তাহলে পসিবল। তাহলে ইম্পসিবল কোথায়? পসিবল, কিন্তু গ্রাউন্ড লেভেলে প্র্যাকটিক্যালি নয় আর কি। প্র্যাকটিক্যালি ইম্পসিবল। প্র্যাকটিক্যালি যেটা মানুষ সাদা চোখে দেখে, সাদাভাবে ভাবে, সেখানে কিন্তু এখনো ব্যাপারটা ইম্পসিবল হয়ে আছে। আচ্ছা, তাহলে আর কোন দুটো বিধানসভা বাকি হ্যাঁ, রয়ে গেল যে আমাদের? দুটো বিধানসভা বাকি আছে দর্শকদের জানাই, আর দুটিই বাকি আছে,
দুটি খুব বড় ডিস্ট্রিক্ট, একটা বড় ডিস্ট্রিক্টকে ভাগ করে দুটো ডিস্ট্রিক্ট করা হয়েছিল, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। পশ্চিম বর্ধমানে 9টা আসন, এখানে কিন্তু বিজেপি লিড করছে, 5টা পাবে আচ্ছা, পশ্চিম বর্ধমান, তাই সার্ভে তাই বলছে? সার্ভে তাই বলছে। আর তৃণমূল কংগ্রেস পাবে 4টে। হুম। পূর্ব বর্ধমান যেখানে 16টা সিট আছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পাচ্ছে 10টা, বিজেপি পাচ্ছে 5টা। আর এই একটি মাত্র আমাদের সমীক্ষায় বেরিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সমীক্ষাটা কিন্তু বেসিক্যালি একটু বেশি ম্যাথামেটিক্যাল ছিল। এই সমীক্ষাতে একদম স্ট্রেট অনুযায়ী দেখাচ্ছে লেফট কিন্তু পূর্ব বর্ধমানে একটি সিট পাচ্ছে। সিটটা আমরা জানি কিন্তু বলবো না। এই একমাত্র আমাদের যে টোটাল সমীক্ষা, আপনারা যদি প্রথম থেকে এতক্ষণ অবধি শুনে থাকেন, আদার্স বলেছি, আদার্স বলেছি, আদার্স বলেছি আমরা, কিন্তু কখনো লেফটকে ডাইরেক্ট বলে নিয়ে তুমি একটা সিট সেটা পাচ্ছ। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে সেইটা বলছি। পূর্ব বর্ধমানে একমাত্র বলেছে একটা সিট পাচ্ছে। অনেক অনেক জায়গায় অনেক জায়গায় বলছে যে অমুক জিতে গেছে বামফ্রন্টের, অমুক জিতে গেছে বামফ্রন্টের। আমাদের সমীক্ষা কিন্তু অতটা ক্লিয়ার কাট আমরা সেটা পাইনি রেজাল্টটা। হুম। পার্সেন্টেজ অফ ভোটিং বেড়েছে বামফ্রন্টের, প্রচুর দেখেছি আমরা হ্যাঁ। সেসব জায়গায়, কিন্তু আমরা ক্লিয়ার রেজাল্টটা পাইনি। যে নাম বলছি না, আমি কোনো কেন্দ্রের নাম, কোনো প্রার্থীর নাম প্রথম থেকেই বলবো না বলে ঠিক করেছিলাম, আমি নাম বলছি না, আপনারা অনেকেই জানেন, অনেকেই বলছেন, বুঝতেও পারছেন। বুঝতেও পারছেন, কিন্তু তাদের ক্লিয়ার কাট চিত্রটা আমাদের কাছে নেই যে তারা জিতে জিতে যাচ্ছেন, ভোট বেশি পাচ্ছেন। আগে ওই কেন্দ্রে বা লেফট ফ্রন্টে যে প্রার্থী দাঁড়াতো তিনি যা ভোট পেতেন তার চেয়ে অনেক বেশি ভোট পাচ্ছেন, কিন্তু জিততে পারছেন কিনা আমরা এটা বলতে পারছি না। কিন্তু একমাত্র আমাদের যে সমীক্ষা হয়েছে, সেই সমীক্ষা একমাত্র পূর্ব বর্ধমানকে দেখিয়েছে যেখানে লেফট একটি সিট পাচ্ছে। আমি একবার পুরোটা মানে কে কতটা পুরো সামগ্রিকভাবে কে কতগুলো আসন পেল একবার সেটা একবার বলি। মানে এটা কিন্তু পুরো আমাদের সমীক্ষা, আমাদের সমীক্ষাটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে, এটা অ্যাজামশন। এখনো ভোটের দেরি আছে, কালকে একটি ভোট আছে, আবার 29 তারিখ ভোট আছে, ভোটের দিন, ভোটের পরে অনেক কিছু ফ্যাক্টর করে কিন্তু রেজাল্টগুলোকে এদিক ওদিক করতে। কিন্তু আমাদের একটি সমীক্ষা যেটা রেজাল্ট বলছে, সেটা বলছে যে পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ইলেকশনে বিজেপি পেতে পারে টোটাল 115 থেকে 128টি আসন, কংগ্রেস পেতে পারে 14 থেকে 18টি আসন, লেফট পেতে পারে 1 থেকে 3টি আসন, আদার্স হুমায়ুন কবিরের দল আছে, ভাইজানের ISF দল আছে, আইএসএফ আছে, এরা 3 থেকে 6টা আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে 168, 155 টু 168। এইটা হচ্ছে একটা জিস্ট, আমাদের টোটাল সমীক্ষার একটা জিস্ট রেজাল্ট কিন্তু এটা। ইলেকশন একেবারে সামনে, পারদ, উত্তেজনার পারদ আর কি একেবারে চড়চড় করে বাড়ছে। আমরাও তাই বসে গিয়েছিলাম একটা বিশ্লেষণ নিয়ে, অনেক কথা জানলাম, আমাদের সমীক্ষা থেকে আপনাদের যতটুকু শেয়ার করা সম্ভব হলো জানালাম। এবার শেষ প্রশ্ন রাজেশদাকে করছি, তাহলে সামগ্রিক আলোচনা থেকে কার দখলে আমাদের আজকের অনুষ্ঠানের নাম যে কার দখলে বাংলা, তাহলে আমরা শেষ প্রশ্নটা এটাই করি যে তাহলে কার দখলে বাংলা, সেই হিসেবেই বল। দেখ, আনকাট আড্ডার সমীক্ষা কিন্তু একটা প্রেডিকশন, আমরা অ্যাস্ট্রোলজার নয়। না। এবার একটা কথা বলতে পারি, জিস্ট যেটা একটা কথা বলতে পারি, একমুখী 4 তারিখে যখন আমরা রেজাল্ট আউটটা দেখবো, এই রেজাল্ট আউটটা কিন্তু একমুখী হবে না, একটি দল পুরো জিতে যাচ্ছে জিতে যাচ্ছে জিতে যাচ্ছে হবে না, একটা টান টান উত্তেজনা থাকবে রেজাল্ট আউট নিয়ে। আর কার দখলে বাংলা সেটা যদি বলি আমাদের সমীক্ষা অনুযায়ী, তাহলে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দখলেই আছে বাংলা। কিন্তু তারপর অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, এই ফ্যাক্টরগুলো যদি সব একসঙ্গে কথা বলে এবং ভোটিংটা যদি 2 থেকে 5% একটা সুইং আসে বিজেপির পক্ষে, রেজাল্ট কিন্তু পুরো উল্টে পাল্টা দিতে পারে। আমরা এখনো জানি না তো, আজকের ডেটেও জানি না ট্রাইব্যুনালে কত লোকের নাম 136টা পাওয়া গেছে, আর কত লোকের নাম ফেরত পাওয়া যাবে জানি না। আমাদের এই অনেক কিছু জানি নার মধ্যেও কিন্তু সমীক্ষা তৈরি করতে হয়েছে।
এই জানি নাটা যদি বেশি আমাদের হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু বিজেপি গভর্নমেন্টে আসতে পারে, আর জানাটা যদি বেশি হয়ে গিয়ে থাকে আমাদের পক্ষে তাহলে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টে আসতে পারে। আজকের সামগ্রিক আলোচনা থেকে এটুকুই বোঝা গেল যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের সমীক্ষা অনুযায়ী এগিয়ে রয়েছে, তবে সুইং করলে রাজেশদার কথা মতো নয়, আমাদের সমীক্ষার কথা মতো, তাহলে অনেক কিছু উলট পালট হয়ে যেতে পারে, অদল বদল হয়ে যেতে পারে, অনেক কিছু ঘটে যেতে পারে। যেহেতু এটা একটি সমীক্ষা আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমাদের তাও বলবো যে ইলেকশন এখনো হয়নি, রেজাল্ট আমরা জানি না, প্রত্যেকেই ওই 4 তারিখের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা আমাদের করতেই হবে, কারণ সরল সমীকরণে কখনো বাংলার রাজনীতি হিসাব করা যায় না, সব সময় আনপ্রেডিক্টেবল থাকে ইলেকশনের রেজাল্ট। এবারে আরও বেশি টানটান উত্তেজনার মধ্যে আছে, আমরা সকলেই সেটা বুঝতে পারছি। আমাদের আনকাট আড্ডা চলবে, আপনাদের ভালোবাসায় সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাব। আপনারা সবসময় পাশে যেরকম আছেন সেরকম থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। এটুকু জানি, এইটুকু আবেদন আপনাদের কাছে করতে পারি। আবেদন কেন বলবো, আমাদের আবদার আপনাদের কাছে সবসময় থাকবে। আর আরও কিছু টপিকের ওপর জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই সমীক্ষাটি কেমন লাগলো, কোন কথাটি আপনার ঠিক মনের মতো হলো সেটিও লিখতে ভুলবেন না। আজকের মতো আমি ইপসিতা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। অসংখ্য ধন্যবাদ রাজেশ দাকে। ভালো থাকবেন সবাই।